আসসালামু আলাইকুম, হাসি বি24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। অলরেডি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কোন টপিকস নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো যে কিভাবে আমরা এনআইডি কার্ডের আবেদন করব। নিবন্ধন ফর্ম 2 অর্থাৎ 2 এটা কিভাবে আমরা পূরণ করব। প্রত্যেকটা আপনারা সবাই জানেন যে এই বছরে আমাদের ভোটার হালনাগাদ শুরু হয়ে গেছে। তো এই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করতে হবে, না হলে আপনার আহ, যে ভোটার সে ভোটার আইডি কার্ড বাতিল হতে পারে অথবা ভুল আসতে পারে। তো কিভাবে আপনি পূরণ করবেন আমি এই বিষয়টাই এই প্রসেসিংটাই দেখাই দিচ্ছি। এটা একটা পিডিএফ ফর্ম, এটা আসলে আমার স্ক্যান করা ফর্ম। আপনার ইচ্ছা করলে আপনি আমার থেকে এই ফর্মটা নিতে পারেন প্র্যাকটিস ফর্ম হিসেবে নিতে পারেন। আর আপনি যে নিবন্ধন আওতায় যাবেন, অর্থাৎ যে আপনার যে শিক্ষক বা যে সরকারি কর্মচারী আপনাদের হচ্ছে এই ভোটার হালনাগাদ করবে, তার কাছে একটা ফর্ম এরকম পাবেনই। কিন্তু আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এই কাজটা করতে হবে। এক নাম্বার দেখতেছেন যে এখানে ভোটার এলাকার নাম। আপনারা সবাই জানেন যে এনআইডি কার্ডের পিছনে একটা নাম থাকে, যে কোন ঠিকানা আপনার, আপনি কোন ভোটার এলাকা। তো যেখানে দেখেছেন যে এলাকায় আপনি ভোট দিবেন বা যে এলাকায় আপনার ভোট দিবেন, আপনার ভোটার কেন্দ্র যেখানে হবে সেই কেন্দ্রের আওতায় যে গ্রাম, সেই গ্রাম বা ইউনিয়ন বা আপনার যেটা পড়বে সেটা দিবেন, সুন্দর করে নাম লিখবেন। তো এখানে দিলেন। তারপর এখানে 2 নাম্বার ভোটার এলাকা নাম্বার। এই ভোটার এলাকা নাম্বারটা আসলে হয় একটা আছে, প্রত্যেকটা এলাকার ভোটার এলাকা নাম্বার আছে। আপনি যখন ভোটার এলাকা যখন দিবেন, তখন আপনার যে ফর্মটা যিনি দিবেন তার জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনার তার ভোটার এলাকার নাম্বারটা বলবে। তারপর দেখেন এখানে 3 নাম্বার, এখানে আপনার বাংলা নাম অবশ্যই লেখাটা গোটা গোটা হতে হবে। আমি যদি একটা দেখাই আপনাদেরকে, ঠিক এরকম হতে হবে, এইভাবেই লিখবেন, অর্থাৎ এই লেখাগুলো যেন স্পষ্টভাবে হয়, সুন্দর করে। তারপর ইংলিশে 4 নাম্বার ইংলিশ, আপনি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন, বড় হাতের। যেরকম আমি একটা বোঝাই দিচ্ছি, দেখেন অলরেডি এখানে 3 নাম্বার ফর্ম ইংলিশে, 3 নাম্বার ইংলিশে এখানে এমডি হাশেম আলী স্পষ্ট লেখা, এরকম স্পষ্ট লেখা হতে হবে। তারপর এখানে দেখেন পিতার নাম, অবশ্যই আপনার পিতার আইডি কার্ড দেখেই এখানে লিখবেন, আইডি কার্ড দেখেই লিখবেন। যদি পিতার আইডি কার্ড না থাকে, তাহলে আপনার এসএসসি এবং জিএসসি সনদ অনুপাতে যে বাংলা নাম দিতে পারেন, 5-এর পিএইচসি সনদ অনুপাতে। আর যদি বাবার এনআরই কার্ডের অনুপাতে লেখেন, এটা সবথেকে ভালো। এবং এখানে সুন্দর করে এইভাবে গোটা গোটাভাবে লিখবেন। তারপর 6 নাম্বার আপনার পিতার এনআরই কার্ড নম্বর। অনেকের আছে 17 ডিজিট হয়, 13 ডিজিট হয় এবং 10 ডিজিট হয়। যদি 10 ডিজিট হয়, তাহলে আপনি এই পিছন দিয়ে লেখা শুরু করবেন, অর্থাৎ পিছন থেকে আমার মাউসের আইকন দেখতেছেন যেটা, এই পিছন দিয়ে লেখা শুরু করবেন, ঠিক আছে, এই এখান থেকে। আর যদি 17 ডিজিট হয় তাহলে সমস্যা নাই, এখানে 17টা ঘরই আছে। আর 13 ডিজিট হলেও এখান থেকে লেখা শুরু করবেন। অথবা আপনার দেখেছে যে যদি এনআইডি কার্ড হারিয়ে যায়, তাহলে অবশ্যই আপনার পিতার হচ্ছে ভোটার নম্বর আছে, সে ভোটার নম্বর আপনি দিতে পারেন। অথবা অথবা যদি মারা যায়, তাহলে 7 নাম্বার এখানে আসবে, আপনি মৃত্যুর সাল দেখাবেন, কত সালে মারা গেছে সেই সালটা দেখাবেন। তারপর আপনার মায়ের নাম লিখবেন সুন্দর করে, ওই আবার পূর্ণাঙ্গ ভাবেই। তো মাথার হচ্ছে এনআইডি কার্ড নাম্বারটা দিবেন, আবার 10 ডিজিট হলে পিছন থেকে, আর যদি 13 ডিজিট হয় তার পিছন থেকে, আর যদি 17 ডিজিট হয় তাহলে জন্মসাল সহ এখানে 17টা হবে। এখানে আপনার যদি আপনার পুরাতন এনআইডি কার্ড হয়, অ্যানালগ এনআইডি কার্ড হয়, তাহলে ওখানে 13 ডিজিট শো করতেছে, ওখানে আপনি শুধু আপনার মায়ের যে জন্ম সালটা হবে সেই জন্ম সালটা এখানে যুক্ত করবেন। আচ্ছা, আর যদি এখানে ভোটার এলাকার নাম্বার থাকে নাম্বারটা দিবেন, না থাকলে নাই, ঠিক আছে। আর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যুর সালটা দিবেন। মেয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম দিবেন। মেয়ে হয়ে থাকে, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম দিবেন। আর যদি স্বামী হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম দিবেন। সেক্ষেত্রে প্রযোজ্য। যদি স্কুল স্টুডেন্ট হয় তাহলে আপনার প্রয়োজনটা নেই। আর এখানে একটা পূরণ করবেন, যদি আপনার বিশেষ করে এনআরডি কার্ড সংশোধন হয়, কিন্তু আপনার এই ফর্মটা পূরণ করবেন ধরুন এসএসসি বা জিএসসি বা এইচএসসি সনদ অনুপাতে করবেন, সহজ হবে এবং নির্ভুল হবে। 13 নাম্বার প্রয়োজনতা নাই, এটা এটা প্রযোজ্য নয়, এখানে টিক দিবেন তাহলেই হবে। এখন আপনার নিবন্ধন নাম্বার, আপনার জন্মদিন নাম্বারটা এখানে দিবেন। একদম একদম যে 17 ডিজিট আছে 17 ডিজিটই সুন্দর করে লিখবেন একবার স্পষ্টভাবে। তারপর জন্ম তারিখটা দিবেন, এই জন্ম তারিখটা দিবেন আপনার এসএসসি বা এইচএসসি বা যদি আপনার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অনুপাতে দিবেন, সেক্ষেত্রে অনেক সুবিধা আছে। যদি আপনার নিবন্ধন নাম্বার সহ আপনার যে নিবন্ধনের জন্ম তারিখ যে ভুল থাকে, নিবন্ধনের সঙ্গে এসএসসি বা এইচএসসির যে সনদ আছে অর্থাৎ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে মিল নাই, সেক্ষেত্রে আপনি যেটা করতে দিবেন এসএসসি বা জিএসসি বা এইচএসসি সনদ অনুপাতেই দিবেন। আর যদি
আপনাদের সনদ না থাকে তাহলে আপনার যা থাকবে উভয় কপি টু কপি করবেন। আচ্ছা, জন্ম তারিখ দেওয়া গেল। তারপরে 16 নম্বর আপনার স্থায়ী জেলা। আপনি যে জেলা, অর্থাৎ এই নিবন্ধনে লেখা আছে যে কোন জেলায় আপনার জন্ম, সেই সেখান থেকে এটা পূরণ করতে হবে এবং বাংলাদেশ স্পষ্টভাবে। আচ্ছা, এখানে 17 নম্বর লিঙ্গ। এটা অনেকেই ভুল করে, এটা ভুল করা যাবে না, কারণ অনেকেই আছে যে ছেলে মেয়ে ছেলে হয়ে থাকে, ছেলে মেয়ে হয়ে থাকে, এগুলো ঝামেলা হয়। আহ, সেক্ষেত্রে আপনি খুব সেন্সিটিভভাবে খুব সুন্দরভাবে দেখবেন, দেখার পর এটা টিক মার্ক দিবেন, সুন্দর করে টিক মার্ক দিবেন। এটা জানার উদ্দেশ্য এইটাই যে আপনার যখন একটা তথ্য হালনাগাদ হবে তখন আপনারা অবশ্যই এটা অনুসরণ করবেন বা দেখবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে, আপনার যদি এসএসসি থাকে এসএসসি দিবেন, যদি এইচএসসি থাকে এইচএসসি দিবেন, বা যদি অনার্স থাকে অনার্স দিবেন। যেখানে অবস্থান করতেছেন, মনে করেন অনার্সের দ্বিতীয় ইয়ার আছেন, তাহলে হবে না, তখন ইন্টার দিতে হবে। যদি মনে করেন ইন্টারে আছেন তাহলে আপনার এসএসসি দিতে হবে। যদি এসএসসি থাকেন তাহলে আপনার জিএসসি দিতে হবে। আর জিএসসি অধ্যয়নে থাকলে আপনার হচ্ছে ক্লাস 5-এ দিতে হবে। সেক্ষেত্রে আপনি সপ্তম অষ্টম ব্যবহার করতে পারেন, সরি ষষ্ঠ সপ্তম ব্যবহার করতে পারেন। এটা আপনি যেখানে অবস্থান করেন তার নিচে ক্লাস দেখাবেন সবসময়। আচ্ছা, আর এখানে দেওয়া লাগবে আপনার যখন দিবেন অবশ্যই সেটা আসলে আপনার সার্টিফিকেট এই কাগজের সঙ্গে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে বলতেছি আপনি যেটা দেখাবেন সে নিজ ক্লাসে দেখাবেন। আচ্ছা, তারপর পেশা, আপনি যদি ছাত্র হয়ে থাকেন ছাত্র দিবেন, আর যদি অন্যান্য কোনো পেশা থাকে পেশা দিয়ে দিবেন। আর যদি যে আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবন্ধীর যে টিকমার্ক দিবেন, না হলে প্রযোজ্য নয়। আচ্ছা, আচ্ছা, বীর চিহ্ন। আচ্ছা, অনেক সময় দেখা গেছে শরীরের ভিতরে কোনো কাটা দাগ বা চিহ্ন এরকম থাকে। এটা অনেকেই দেয়, অনেকেই দেয় না, প্রয়োজন নাই। আপনার যদি মনে করেন প্রয়োজন আছে, প্রয়োজন দেন। অনেক সময় প্রবলেম শনাক্তকরণ থাকে। যারা বিদেশ গ্রামে অথবা বিদেশে যাবে, বা শ্রমিক বিষয় হোক আর পড়াশোনা বিষয় হোক, সেক্ষেত্রে এটা প্রয়োজন আছে। আপনারা যারা ভবিষ্যতে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেছেন বা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারা অবশ্যই চিন্তা দেখবেন। বিভিন্ন দাগ থাকে শরীরের ভিতরে, অঙ্গে দাগ থাকে, দেখা গেছে যে বিভিন্ন প্রকার শরীরে সমস্যা থাকে। অনেক সময় দেখা গেছে যে কোনো দাগ আছে শরীরের, এগুলো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে রক্তের গ্রুপ যদি জানা থাকে, তাহলে আপনি টিক মার্ক দিবেন। এবং যদি আপনি যেটা দিবেন সেটা অবশ্যই আপনার হচ্ছে সেই কাগজটা, আপনার যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন তার কাগজ, মেডিকেল কাগজটা সংযুক্ত করতে হবে। আচ্ছা, তারপর পরেরটা আসি 24 নম্বর। আপনার বিভাগের নাম দিবেন, তারপর জেলার নাম দিবেন, তারপর উপজেলার নাম দিবেন। তারপর হচ্ছে আপনার এটা দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনার সিটি কর্পোরেশনের আওতায় পড়েন তাহলে সিটি কর্পোরেশন দিবেন, আর যদি না পড়ে তাহলে এটা স্পেস দিয়ে আপনার ওয়ার্ড নাম্বার দেবেন, তারপর মৌজা দিবেন, তারপর গ্রামের নাম দিবেন। তারপর আপনার বাড়ি হোল্ডিং, অবশ্যই আপনার হচ্ছে বাড়ি হোল্ডিং নাম্বার দিয়ে দিয়েছে আপনার ইউনিয়ন থেকে, সেই ইউনিয়ন থেকে এখানে বাড়ি হোল্ডিং নাম্বার দেবেন, ডাকঘর দিবেন, পোস্ট কোড দিবেন। আপনার পোস্ট কোডটা গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন, অথবা আপনার যে তথ্য হালনাগাদ করতেছে সেই তথ্য হালনাগাদে সেই শিক্ষক বা হচ্ছে কর্মচারী জিজ্ঞাসা করলেই আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, আপনি যেখানে বসবাস করেন, যদি পল্লী হয়, পল্লী মানে গ্রাম, আর পৌরসভা মানে শহরের ভিতরে, এখানে শহর। অন্যান্য এলাকা হলেই আপনি এখানে সেই টিক মার্কটা দেবেন। যদি সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশন দেবেন। তারপর স্থায়ী ঠিকানা যদি একই হয়, আপনি স্থায়ী ঠিকানা সেম লিখবেন, এটা সম্পূর্ণটা লেখার পর এই ঘর পর্যন্ত আসবেন। আচ্ছা, যারা বাংলাদেশ সে টিন সার্টিফিকেট আছে, যদি থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট এই 13 ডিজিট ঘরটা পূরণ করবেন। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স পূরণ করবেন, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট পূরণ করবেন। আচ্ছা, টেলিফোন যদি থাকে, টেলিফোন নাম্বার যদি না থাকে সমস্যা নাই, এটা আপনি স্পেস দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে এমন একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা আপনার সর্বাধিক খোলা থাকে, এরকম ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, যেন যোগাযোগ করতে পারে। আচ্ছা, 31 নাম্বার ধর্ম। আপনার ধর্মতে টিক দেন। যদি আপনার ইসলাম ধর্ম হয় ইসলাম টিক দিবেন, যদি হিন্দু ধর্ম হয় হিন্দু দেবেন, যদি খ্রিস্টান হয় খ্রিস্টান, বৌদ্ধ হয় বৌদ্ধ, আর অন্য ধর্ম হলে এখানে লিখে দেবেন। গতিছে এটা তাই পূরণ করবে। এখানে তথ্য সহকারী যে আপনার যে শিক্ষক কর্মচারী আছে, যিনি এই ফর্মটা পূরণ করে আপনার নিয়ে যাবে, তার আইডেন্টি কার্ড দিতে হবে। এটা আপনাদের প্রয়োজ্য নয়। অর্থাৎ 33 থেকে শুরু করে 46 পর্যন্ত এটা আপনাদের নয়, এটা আপনাদের নয়, এটা আপনার পূরণ করতে হবে না। অর্থাৎ 33 থেকে 46 এটা আপনাদের পূরণ করতে হবে না। আপনাদের পূরণ করতে হবে হচ্ছে 32 থেকে 1 এর মধ্যে সম্পূর্ণ পূরণ করতে হবে। আপনার এখন পূরণ করার পর যেটা পাবেন সেটা হলো, আপনি যখন ডাটা এন্ট্রি অপারেটরের কাছে যাবেন, যাওয়ার পর আপনি যখন পূরণ করবেন ছবি উঠাবে, ছবি ওঠার পর আপনাকে একটা ফর্ম দিবে, ছোট্ট একটা গ্রুপ দিবে, এই একটা ফর্ম দিবে, যে ফর্মে আপনার ইস্যু কেন্দ্রের নাম থাকবে, বছরের সময় থাকবে, তথ্য সংখ্যায় তথ্য সিগনেচার থাকবে। এই ফর্মটা আপনি, এই যে ছোট্ট একটা দাগ আছে, এই ফর্মটা আপনি আমি যদি দেখাই, এইটুকু আপনি সুন্দর করে বাসায় আসে রেখে দেবেন। এটা আপনার যখন এনআইডি কার্ড আসবে তখন আপনাদের প্রয়োজন হবে। তো
এই পর্যন্ত কথা ছিল। আরও যদি প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা এই ফর্মটি চান আমি ফর্মটাও আপনাকে দিতে পারি হোয়াটসঅ্যাপে, অথবা এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, গুগল ড্রাইভ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.